এক সৎ মা তার সৎ মেয়েকে ইচ্ছে করে হিংসে বশত অন্য একটা বয়স্ক খারাপ লোকের সাথে বিয়ে দিয়ে দেয় নিজের মেয়েকে ভালো রাখতে গিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই সৎ মাই এবং তার মেয়ে সেই সৎ মেয়ের কাছে ক্ষমা চাইতে হলো। কি হয়েছিল বন্ধুরা শেষ পর্যন্ত, যেটা জানলে আপনারা শিউরে উঠবেন। তাই ঘটনাটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে আজকের এই গল্প। অনন্যার বয়স তখন মাত্র 14 বছর। তার মা মারা গেছেন 1 বছরের মাথায়। বাবা নতুন বিয়ে করেন মালতীকে। মালতী দেখতে শুনতে ভালো, তবে ভিতরটা পাথরের। নিজের মেয়ে রিয়া ছিল তার চোখের মণি, আর অনন্যা ছিল অবাঞ্ছিত এক বোঝা। অনন্যা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু প্রতিদিন মালতীর গলা শুনতে শুনতে সে স্কুলে যেত। তোর মতো মেয়ে থাকলে যে কারো জীবন বরবাদ হয়ে থাকবে। রিয়া একদিকে আর তুই একদিকে, আকাশ পাতাল তফাৎ। অনন্যা মুখ বুজে সবকিছু সহ্য করত, কিন্তু চোখে স্বপ্ন ছিল একদিন বড় হবে, অন্যায়ের বিচার হবে। একদিন বাড়িতে এক বৃদ্ধ লোক এলেন। নাম ছিল ফণী বাবু। বয়স ছিল 60 বছরের কাছাকাছি, কিন্তু টাকা ছিল প্রচুর। শহরে ছিল বিশাল দোকান, জমি জমাও ছিল। মালতী সেই লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিল অনন্যাকে। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। কতবার করে অনন্যা কেঁদেছিল আর বলেছিল সে এখন বিয়ে করতে চায় না। আর তার আরো কষ্ট লাগছিল, একজন বয়স্ক মানুষের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এইদিকে অরণ্যের বাবা হরিপ্রসাদ বাবু তার স্ত্রীকে বারবার বোঝাচ্ছিল যে মেয়েটাকে এখন বিয়ে দিও না, কিন্তু মালতী কোনো মতে রাজি হচ্ছিল না। খুব খারাপ ব্যবহার করছিল বাড়ির সকলের সাথে, শুধুমাত্র নিজের মেয়ে রিয়াকেই বুঝতো, যেটা একদম সহ্য করতে পারছিল না কেউই। তাই শেষমেশ মালতীর কথাই রাখা হলো। মালতী সেই বয়স্ক মানুষটার সাথে জোর করে অনন্যার বিয়ে দিয়ে দিল। অনন্যা খুব কেঁদেছিল সেই বাস্য রাতের দিন। ও ভাবতেও পারেনি যে এরকম একজন বয়স্ক মানুষ তার স্বামী হবে, যার বয়স এত বেশি। টাকা পয়সা দেখে কি হবে, মানুষটাই তো আসল। কিন্তু তার মা ইচ্ছে করে এটা করলো তার সাথে, তার খারাপ চাওয়ার জন্য। এটা মালতী কি করে করতে পারলো? অরণ্য তো বাড়িতে সবই কাজ করে দিত, তারপর সে স্কুলে যেত, কিন্তু না, তার সাথে যে খারাপ করতেই হবে, তাই ইচ্ছে করে এতটা সর্বনাশ করে দিল অনন্যার তার সৎ মা। এইদিকে মালতী মেয়েটাকে বিয়ে দিয়ে ঘরে বসে ভাবছে, যা আপদ বিদায় হলো, একটা খারাপ বুড়োর সাথে বিয়ে দিয়ে দিলাম। দেখে তো মনে হচ্ছে বুড়োটা একদমই ভালো নয়। এমন শাস্তি দেবে না, এমন জব্দ করবে অনন্যাকে, ও বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি এবার আমার মেয়েটাকে ভালো করে বড় করব আর খুবই ভালো জায়গায় বিয়ে দেব। সেই বয়স্ক ফণীবাবুর বাড়িতে শুধুমাত্র ফণীবাবু একা ছিলেন, আর ছিলেন 4-5 জন কাজের লোক। তিনি বিয়ে করেছিলেন, কিন্তু তার স্ত্রী প্রায় 15 বছর হয়েছে মারা গেছে। কিন্তু এখন তার ইচ্ছে হয়েছে শেষকালে তিনি বিয়ে করবেন। তাই অনন্যাকে তিনি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন। এইদিকে অনন্যা সেই বয়স্ক মানুষ ফণীবাবুর কাছ থেকে সব সময় পালিয়ে পালিয়ে বেড়াতো। বাসরাতের দিনও অনন্যা নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে সে ফণীবাবুর কাছ থেকে দূরে থেকেছে। আর এইদিকে অনন্যার বাড়ি থেকে কেউ খোঁজ নিতে আসে না মেয়েটার। তারা বলে দিয়েছে তারা আর কোনো খোঁজ রাখবে না অনন্যার। আর অনন্যার বাবা হরিপ্রসাদ বাবু তার মেয়ের খোঁজ নিতে পারছে না তার সৎ মার বয়ে। অনন্যা তখন খুবই কষ্ট পাচ্ছিল, সে সবসময় কাঁদছিল। সে শুধু ভাবতো কি করে মা এমন একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিতে পারে, আর এমনই ভাবে বলে দিল যে তারা আর অনন্যার খোঁজই নিবে না। কিন্তু কতদিন এই গণিবাবুর কাছ থেকে সে পালাবে? একদিন না একদিন তো ধরা দিতে হবে এই বয়স্ক মানুষটার কাছে। আর সেই দিনটার কথা ভেবে আটকে উঠছে অনন্যা। একদিন ঘরের মধ্যে বসেছিল অনন্যা। রাত তখন 12টা বাজে। দরজায় তখন কটকট করে আওয়াজ হলো।
অনন্যা বুঝতে পারলো না এত রাত্রে কে আসলো। ভয়ে ভয়ে দরজা খুলে দিল। তারপর সে দেখতে পেল ফণী বাবু মদ খেয়ে মদ্যপ অবস্থায় দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। বুড়ো গালিগালাজ করলো অনন্যাকে, আর তারপর খাটে ফেলে দিল অনন্যাকে, আর চাপিয়ে পড়তে লাগলো অনন্যার বুকে। আর এইদিকে অনন্যা ঠাকুরের নাম করছে আর বলছে, ভগবান, আমি এই অন্যায় মেনে নিতে পারবো না। সে যতই আমার স্বামী হোক, আমি তাকে কোনো মতেই আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। কিন্তু ফণী বাবু নাছোড়বান্দা, সে বলতেই আছে, আর কতদিন আমার থেকে পালিয়ে থাকবে অনন্যা? তোমাকে তো আমি অনেক ছাড় দিয়েছি। আমার খুব কষ্ট হচ্ছে অনন্যা, তুমি আমার কাছে এসো। আমি ভেবেছিলাম তোমাকে আমি অনেক সময় দেব, কিন্তু আমি যে আর পারছি না অনন্যা, তুমি আমার কাছে এসো। তুমি যে আমার বিবাহিত স্ত্রী। সে এই কথা বলে অনন্যার দিকে ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু তৎক্ষণাৎই ফণী বাবু বুক আঁকড়ে বসে পড়ে। তার হার্টের ব্যথা শুরু হয়েছে। তিনি হার্টের রোগী ছিলেন। হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এইদিকে অনন্যা তখন ভয় পেয়ে গেছে, কি হলো এই মানুষটার। সে সবাইকে ডাকতে শুরু করলো। বাড়ির 4-5 জন কাজের লোক সেখানে দৌড়ে এসেছে। অনন্যা তাড়াতাড়ি ড্রয়ার থেকে ট্যাবলেটটা বের করে ফণীবাবুর মুখে দিলেন। একটু রিলিফ ফিল করছিলেন ফণীবাবু। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলে, ইনি তো আগে থেকেই হার্টের পেশেন্ট ছিলেন, অবস্থা ভালো নয়, এনাকে বাঁচানো সম্ভব নয়। বড় জোর 2-3 দিন সে বাঁচতে পারে। পরের দিন জ্ঞান ফিরেছে ফণীবাবুর। সে বারবার করে অনন্যাকে খুঁজছে, কিন্তু অনন্যা তো ভয় পাচ্ছে। তারপর ফণীবাবুর সামনে গিয়ে বসেছে অনন্যা। ফণীবাবু বলছেন, শেষ বয়সে আমার কি হয়েছিল আমি সত্যি জানি না। আমার একা থাকতে বড্ড ভয় করতো। একজন সঙ্গীর আমার একান্ত দরকার ছিল। কি যে হয়েছিল আমার শেষ বয়সে এসে, তখনই তোমার সৎমা এসে তোমার ফটো দেখায়। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু সে আমায় বারবার করে বলতে থাকে তোমাকে বিয়ে করার জন্য, কারণ তুমি নাকি অসুস্থ, তোমাকে বিয়ে করার কেউ নেই। আমার মতো ধনী মানুষকে বিয়ে করলে নাকি তুমি অনেক ভালো থাকবে। আর আমিও লোভে পড়ে গেলাম তোমার চেহারার, তাই তোমাকে বিয়ে করে নিয়ে এলাম। আমাকে তুমি ক্ষমা করো অনন্যা, আমি হয়তো আর বাঁচবো না, আমার সময় এসে গেছে। এই শাস্তি তো আমার প্রাপ্যই ছিল, তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে বিয়ে করে তোমার জীবনটাকে নষ্ট করার জন্য। কিন্তু অনন্যা, আমি শুনেছি তুমি পড়াশোনা করতে, তাই তোমাকে আমি বলে যাচ্ছি অনন্যা, আমি আজ সব সম্পত্তি তোমার নামে লিখে দিব। আমার কোনো উত্তরসূরি নেই, সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর একটা অনুরোধ অনন্যা, তুমি পড়াশোনা করিও, অনেক বড় হইও। আর মনে রেখো, যে সৎমা তোমাকে এই শাস্তি দিয়েছে আমার সাথে বিয়ে দিয়ে, তাদেরকে কিন্তু কখনো ছেড়ে দিও না, ক্ষমা করো না তাদের। সেই দিনে উকিল ডেকে সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব কিছু ফণীবাবু অনন্যা নামে করে দেন। আর তারপরে তিনি না ফেরার দেশে চলে যান। অনন্যা বুঝতে পারছে না তার কি হলো এটা। সে ফণীবাবুকে সত্যি খুব খারাপ ভেবেছিল, কিন্তু মানুষটার জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। তাকে সে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নেয়নি ঠিকই, কিন্তু আজ কেন জানি তার প্রচন্ড কষ্ট হচ্ছে এই মানুষটার জন্য। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেছে। অনন্যা অনেকটা সুখ কাটিয়ে উঠেছে। এখন সে পড়াশোনা শুরু করেছে। বাড়ির খোঁজ আর সে নেয়নি, তার বাবার খোঁজও আর সে নেয়নি। যে বাবা তার সৎমাকে ভয় পেয়ে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে, সেই বাবার সাথেও আর কোনো সম্পর্ক সে রাখতে চায় না। 15 বছর কেটে গেছে। অনন্যা আজ বিচারের পদকে দাঁড়িয়েছে। তার স্বামী মারা যাওয়ার পরে সে শুধু পড়াশোনাই করে গেছে। অনেক অনেক মানুষ তাকে অনেক লোভ দেখিয়েছে, বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু সে বিয়ে করতে রাজি হয়নি। সে একা থাকতে চেয়েছে। তার একটাই কথা, বিয়ে কি জীবনের শেষ কথা? সে সফল হতে চায়, একা বাঁচতে চায়। সবাই তাকে এক ডাকে চিনত, জাস্টিস অনন্যা রায়। কিন্তু অনন্যার মনে একটা ক্ষত আজও রয়ে গেছে। তার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, মা কাকে বলে? একদিন আদালতের কেস ফাইলে নাম আসে রিয়া বোস।
এবং রণদীপ ঘোষ এক ডিভোর্স কেস। অনন্যা কেস খোলার পর অবাক হয়ে যায়, কারণ কেসের বাদীনি হলো তার সৎ বোন রিয়া। তার সাথে হাজির হয়েছেন মা মালতী, সেই মালতী যে একদিন অনন্যাকে ঘর ছাড়া করেছিল, একজন বৃদ্ধ লোকের সাথে বিবাহ দিয়েছিল, স্বার্থের জন্য বিক্রি করেছিল বলা যায়। আদালতে ঢোকার পর মালতী অনন্যাকে দেখে স্তব্ধ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুই অনন্যা? তুই অনন্যা জজ? অনন্যা শান্তভাবে বলেছিল, বিচারক রায়, আপনার কেসের শুনানি আমিই করব। আদালতে রিয়া কাঁদতে কাঁদতে জানায়, তার স্বামী রণদীপ তাকে টর্চার করে, সন্দেহ করে, মারধরও করেছে। মালতী হাও হাও করে বলে, ম্যাডাম, মানে অনন্যা, আমি তো কিছু জানতাম না। আমার মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, ওর জন্য একটু ন্যায় চাই। অনন্যা তখন মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। অতীতের স্মৃতি বেশি উঠছিল তার চোখে। একটা 16 বছরের মেয়ে, গায়ে লাল শাড়ি, কান্না চেপে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধের পাশে। তারপর চোখ তুলে বলল, আমার পরিচয় আপনাদের জন্য অনন্যা। আদালতের একজন বিচারক, আমি এখানে কোনো সম্পর্ক নিয়ে নয়, এখানে সত্য দেখেই বিচার করব। সত্য ও প্রমাণ ছাড়া আদালতে কিছুই হয় না। সব প্রমাণ, যুক্তি এবং সাক্ষ্য অনুযায়ী বিচারক অনন্যা রায় দিলেন, বিবাহিত জীবনে শারীরিক এবং মানসিক নির্যাতিত প্রমাণিত হয়েছে, তাই এই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হলো। রিয়া তখন হাঁপ ছেড়ে বাঁচল। মালতী তখন চোখে জল নিয়ে এগিয়ে এলো অনন্যার দিকে। এসে সে কেঁদে কেঁদে বলছে, অনন্যা, মা আমার, আমি তোকে চিনতেই পারিনি। তুই এত বড় হয়ে গেছিস। আমি তো ভুল করেছিলাম। তোর বাবা মারা গেল, তোকেও খবর দেওয়া হলো না। আমি শুধু নিজের মেয়ের কথা ভেবেছিলাম রে। তুই তুই আমাকে ক্ষমা কর মা। অনন্যা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, আমি বিচার করেছি, প্রতিশোধ তো নিতে চাইনি আমি। ক্ষমা তো অনেক আগেই করেছি, সেই দিন যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম অন্য কারোর উপর আমি অন্যায় হতে দেব না। তখন মালতী তার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, মা রে, তুই তো বিয়ে করিসনি যা শুনলাম। আমাদের সাথে ফিরে চল মা। আমি তো সৎ হলেও তোর মা। আমি তোর বোন আর তুই একসাথে থাকবো। এখন তো আমাদের আর কোনো পিছুটান নেই রে মা। কিন্তু অনন্যা সেখান থেকে সরে দাঁড়ালো আর বলল, হুম, আমি এতক্ষণ যা করেছি একজন বিচারক হয়ে করেছি, সৎ বিচারক হয়ে করেছি, কিন্তু আর নয়। শুনুন, আমার মা কেউ নেই। যে মা ছিল সে অনেক আগে আকাশের তারা হয়ে গেছে। আপনি আমার মা হতে যাবেন কেন? আর আমার বোন কখনো ছিল না আর কোনোদিন থাকবেও না। বুঝতে পেরেছেন? তাই এইসব নাটক আর আমার সামনে করবেন না। এখান থেকে চলে যান। আর বলেও আমার সামনে কোনোদিনও আসবেন না। এই কথা বলে অনন্যা সসম্মানে সেখান থেকে চলে গেল। আজ অনন্যা সফল হয়েছে আর সৎমা হেরে গেছে। আপনাদের এই শিক্ষণীয় গল্পটি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।